This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কে হয় হৃদয়ে খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। হাই চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো নাকো ধানসিঁড়ি নদীটির পাশে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কাল থেকে ভেজা মেঘ ভেসে বেড়াবে দক্ষিণবঙ্গে। ভেজাতে পারে যখন তখন। তার আগে জীবনানন্দ আওড়ানোর কারণ আপাতত হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, তাই একটু হৃদয়জনিত খোঁড়াখুড়ি। এ হৃদয় অর্থাৎ হার্ট বড় বিটকেল অঙ্গ। ভালো তো সব ভালো, কিন্তু বিগড়লে চিত্তির। হার্টের দেখভাল যারা করেন সেই সব ডাক্তারবাবুরা বলেন, হার্টের রক্তনালী যদি সংকুচিত হয়, রক্তনালীতে যদি কোলেস্টেরল জমে, তাহলে হৃৎপিণ্ডে রক্তের চলাচল বাধা পায়। ডাক্তাররা বলেন হার্ট ব্লকেজ হয়েছে। চিকিৎসা না করালে হার্ট অ্যাটাক হওয়াটাই স্বাভাবিক। ভাবছেন তো এটা কী ধরনের ধ্যাসটামো হচ্ছে? সাংবাদিক বলে এখন এই হার্ট অ্যাটাক সংক্রান্ত বিষয়, রক্ত সংবহন নিয়ে কথা বলবো, সেগুলো আপনাদের শুনতে হবে। চট করে বলে ফেলি, কেন আজকে হৃদয়ের কথা বলতে এত ব্যাকুল হলাম? কেন ওই হার্ট ব্লকেজ কাকে বলে, কেন হার্ট অ্যাটাক হয়, সমস্ত অলক্ষণে ব্যাপার স্যাপার নিয়ে হঠাৎ করে আলোচনা শুরু করে আপনাদের হৃদয়ের চাপ বাড়ালাম। চাপ নেবেন না, কারণ চাপটা এখন আমাদের মানে সাধারণ মানুষের নেওয়ার সময় নয়। চাপ লেনে কা নেই, দেনে কা হ্যায়। এখন তাদের চাপ নেওয়ার সময় যারা আজীবন আমাদের চাপে রেখেছেন। কলকাতায় পোস্টার পড়েছে, দেখেছেন? শুধু কলকাতা না, বাঁকুড়া, মালদার মতো শহরেও তো একই পোস্টার পড়েছে। উত্তর কলকাতার শ্যামবাজারে, নেতাজি মূর্তির নিচে, রেলিংয়ের ধারে, বাঁকুড়া শহরের ওই মাচানতলা বা পুয়া বাগানে, অথবা ধরুন মালদার LIC মোড়ে, সব জায়গায় পোস্টারগুলো ঝুলছে। এই পোস্টারগুলোই তো আমাকে আজ হৃদয়ের কথা বলতে বাধ্য করেছে। মানে ধরুন, যদি ওই শুরুতেই হার্ট অ্যাটাকের কথা শুনে আপনাদের মনে একটু ঈষৎ চাপ পড়ে থাকে আর কি, তার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, আমি না, বিশ্বাস করুন, সব দায় ওই পোস্টারগুলোর। কেন সেটা পোস্টারগুলোতে একটু চোখ বোলান, জানতে পারবেন। বোঝানোর জন্য আমি আছি। অতএব আপাতত পোস্টার পড়ুন, তারপর বোঝাবুঝির পালা। আমি গর্বিত, আমি হিন্দু। বাবা, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলে? আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী, বিধানসভার ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দুত্ব নিয়ে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর বাকযুদ্ধ চলছিল। এবার দুই দলের পোস্টার যুদ্ধ। গত কদিন ধরে জেলায় জেলায় বিজেপির পোস্টার পড়েছিল। শনিবার বাঁকুড়ার 1 নম্বর ব্লকে গেরুয়া শিবিরের দেওয়াল লিখন চোখে পড়ে। দেওয়ালে লেখা হয়, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। একই ভাষা ছিল হুগলির চুঁচুড়ার পোস্টারেও। স্থানীয় নবনিযুক্ত বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের সমর্থনে চুঁচুড়া ঘড়ির মোড়ে পোস্টারে 6 লাভ হয়ে যায়। বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টারের প্রতিবাদে সোমবার সেখানে মিছিল বের করে তৃণমূল। চুঁচুড়ার বিধায়ক পাল্টা স্লোগান তোলেন, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু খ্রিস্টান ভাই ভাই, হিন্দু বৌদ্ধ ভাই ভাই, হিন্দু জৈন ভাই ভাই, হিন্দু সর্বধর্মের সমন্বয় ভাই ভাই, 26-এ দিদিকে চাই। আর দিন কয়েক আগে বিধানসভার বাইরে বিরোধী দলনেতা নিউটনের সূত্র মনে করিয়ে দিয়েছিলেন, এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম এন্ড ইকুয়াল রিঅ্যাকশন। এটা আমার কথা নয়, নিউটনের কথা। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া। মঙ্গলবার ঘুম থেকে উঠেই রাস্তায় রাস্তায় তৃণমূলের সমান ও বিপরীতধর্মী প্রতিক্রিয়া দেখল বাংলা। এবার পোস্টারের পাল্টা পোস্টার। শ্যামবাজারের 5 মাথার মোড়ে নেতাজি মূর্তির চারপাশে লেখা, হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই। সল্টলেকের একাধিক জায়গাতেও পোস্টার পড়েছে। লেখা রয়েছে, হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী নাই। তৃণমূলের পাল্টা পোস্টার পড়েছে জেলাতেও, যেমন মালদায় লেখা, হিন্দু হিন্দু ভাই ভাই,
আধার লিঙ্কে ফাইন খাই। যে বাঁকুড়ায় প্রথম বিজেপির পোস্টার সামনে এসেছিল, সেখানেও পাল্টা প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। মাচানতলার পোস্টারে লেখা হয়েছে, হিন্দু হিন্দু ভাই ভাই, তবু তেলের দামে লোটা চাই। একদম সোজা সবটা বিষয়, জানেন তো। বিজেপি প্রথমে লিখলো হিন্দু হিন্দু ভাই ভাই, আর তারপর তৃণমূলের আইটি সেল তার সঙ্গে একটা করে লাইন জুড়ে দিয়েছে। মানে একজনের থেকে কিউ নিয়ে আরেকজন শুরু করছে, এই বিষয়টা তো জলের মতো পরিষ্কার, অন্তত এই পর্যন্ত। জটিলতার সূত্রপাত এরপর থেকে। বিজেপির নেতারা বলতে শুরু করেছেন, তৃণমূল কি বলতে চাইছে, যে হিন্দু হিন্দু ভাই ভাই নয়, হিন্দু হিন্দু ভাই ভাই হলে তৃণমূলের সমস্যা কোথায়, কেন পাল্টা এরকম কাউন্টার করতে হচ্ছে এই রকম একটা কথাকে। অর্থাৎ বুঝতে পারছেন, স্লোগান একটা, সেই স্লোগানকে নিয়ে দুদল লোফালোফি খেলছে। এবং আপাতত মানে এপাশ থেকে ওপাশ যাওয়ার পর ওপাশ থেকে আবার এপাশে আসছে স্লোগানটা, মানে তৃণমূলের স্লোগানকে ঘুরিয়ে তৃণমূলের বিরুদ্ধেই ব্যবহার করতে চাইছেন বিজেপির নেতারা। উদ্দেশ্যটা তো পরিষ্কার, তৃণমূলের গায়ে হিন্দু বিরোধী ছাপটা আরও জোরালোভাবে লাগিয়ে দেওয়া। কদিন আগে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরও তো বলেছিলেন, হিন্দুরা অলস, কুড়ে, ভোটের দিন হিন্দুরা ঘুমোয়, ভোট দিতেও যায় না, মুসলিমরা ভোট দেয়, তাই সংখ্যালঘু প্রধান এলাকায় বেশি ভোট পড়ে। মনে আছে আপনাদের? এই সমস্ত বক্তব্যগুলো একটু খেয়াল করে দেখুন, একটা জিনিস কমন, হিন্দু মুসলিম এবং জাতপাত। এছাড়া দেখবেন অন্য কোনো বিষয় আদতে পাতে পড়তেই পাচ্ছে না। ভোটের দিনে হিন্দুরা বাড়িতে বসে থাকে, পান্তা ভাত খেয়ে ঘুমায়, ভোট দিতে যায় না। আর মুসলিম ছেলেরা ঘুগনি মুড়ি খেয়ে সারাদিন ভোট করে। এখানেই পার্থক্য গড়ে দেব। হিন্দুরা ভোট দিতে যায় না, একদম ঠিকই কথা বলেছে। একটা পরিযায়ী শ্রমিক কাজ করছে গিয়ে গুজরাতে, আর ভোটের সময় চলে আসে এখানে, মুসলমান যে থাকবে এখানে ভোট দিতে চলে আসে। কিন্তু হিন্দুরা বাড়িতে থাকলে ভোট দিতে যায় না, জন্য তো ভোটের পার্সেন্টেজ কমে। ঠিক বলেছে, 65-60% ভোট হিন্দুদের এলাকায় পড়ে, আর মুসলমানদের এলাকায় 80 থেকে 85% ভোট পড়ে। হিন্দুরা যদি ভোট দিতে বাড়ি থেকে বেরোয়, তাহলে তো এমনি তৃণমূল কংগ্রেসের কোনো ভোট থাকবে না। হুমায়ুন কবির যেটা বলেননি সেটা বলছে তাদের প্রধান বিরোধী দল। বিজেপির কি ব্যাখ্যা? সংখ্যালঘু এলাকায় বেশি ভোট পড়ে বলেই তৃণমূল নাকি আপাতত সরকারে টিকে আছে, তাই তো বললেন অর্জুন সিং। এবং পরিষ্কারভাবে দেখুন, আমি একটা জিনিস দেখছিলাম, জানেন তো, খুব ইন্টারেস্টিং জায়গায় পৌঁছে গেছে এই তৃণমূল এবং বিজেপির এই লড়াইটা, বিশেষ করে এই সাম্প্রদায়িকতা সংক্রান্ত লড়াইটা আর কি। অদ্ভুত, একজন কিউ দিচ্ছে আর একজন কিউ নিচ্ছে, একজন ছাড়ছে সেখান থেকে আরেকজন ধরছে, পুরো যুগলবন্দি হচ্ছে। দেখবেন একদম পুরো, যখন দেখবে রবিশঙ্কর আল্লাহ রাখার সেই যুগলবন্দি, একজন ছাড়ছেন আরেকজন ধরছেন, এই প্রায় সেরকম ব্যাপার আর কি। এবার খেয়াল করে দেখুন, এই ধরা আর ছাড়া, এই যে অসাধারণ একটা তালমিল, এর মানে বেসটা, সেটা বেসটা তো ওই ধর্ম সংক্রান্ত বিষয়। এবার খেয়াল করে দেখুন বক্তব্যগুলো, সংখ্যাগুরুরা দল বেঁধে ভোট দিলেই নাকি রাজ্যের সরকার উল্টে যাবে, এটা তো বললেন অর্জুন সিং। সংখ্যালঘুরা, তার মানে তারা ভোট দেন বলেই রাজ্যে সরকার রয়েছে, এটাই তো তার উল্টো দিক থেকে ধরলে মানে দাঁড়ায়। এবার দুটো দিক থেকে ধরলেই একটা তো নিশ্চিন্ত হওয়ার জায়গা আছে, তার মানে মানুষ ভোট দেয় বলেই যে সরকারটা তৈরি হয়, একদল ক্ষমতায় আসে আর একদল হেরে যায়। অন্তত সাধারণ মানুষের এই কৃতিত্বটুকু যে সাধারণ নেতারা স্বীকার করেছেন, অসাধারণ নেতারা স্বীকার করেছেন, সাধারণটা বেরিয়ে গেল, নেতাদের সাথে সাধারণ যায় না, যাই হোক, অসাধারণ নেতারা স্বীকার করেছেন এবং সাধারণ মানুষকে কৃতিত্ব দিচ্ছেন। এই বাজারে এই কৃতিত্বটুকু পাওয়াটাই তো সাধারণ মানুষ হিসেবে আপনার আমার জন্য একটা বেশ বড় ব্যাপার। সে যাক, হুমায়ুন কবিরের কথা তৃণমূলের আইটি সেলের এই প্রচারের মধ্যে ফারাকটা কতদিনের? খুব বেশি হলে দিন চারেক, তার বেশি তো নয়। এই যে টাইমিংয়ের গ্যাপ, এটাকে আপনি গ্যাপ বলে ধরতে পারেন অথবা নেগলিজিবল বলে ধরতে পারেন, মানে তালমিল অসাধারণ এভাবেও ধরতে পারেন। কিন্তু দেখুন, এই যে মাঝখানে একটা ফ্র্যাকশন অফ, মানে রাজনীতির দিক থেকে দেখলে একটা ফ্র্যাকশন অফ টাইম আছে, একটা ছোট্ট টাইম, সেটাই কিন্তু বিজেপি নেতাদের পাল্টা আক্রমণে যাওয়ার জন্য যথেষ্ট। তারা কি বলছেন?
বলছেন হিন্দু ভোট জমাট বাঁধছে বুঝেই নাকি তৃণমূল ঘাবড়ে গেছে। এবার এটা তো বিজেপির যুক্তি বিচার করতে হলে তো এইবার আপনারা বুঝতে পারছেন কেন হৃদয়ের কথা বলছিলাম, সেই বায়োলজি ক্লাসে ফেরত যেতেই হবে। এটা আমরা সবাই পড়েছি স্কুলে, মাধ্যমিকে পর্যন্ত তো আমাদের পড়তে হয়েছে। আমাদের হার্টের মধ্যে সারা শরীরের রক্ত সরবরাহ করার দায়িত্ব জমা হয়ে থাকে। হার্টের রক্তনালী সংকুচিত প্রসারিত হয়, তাতে গোটা দেহে রক্ত সরবরাহ হয়, রক্ত সঞ্চালন হয়। এটা তো জানি আমরা। এটাও জানি যে রক্তনালীতে ওই কোলেস্টেরল সব জমে টমে যদি কোথাও জমাট বেঁধে যায়, কিছু আটকে যায়, ব্লকেট তৈরি হয়, তাহলে হৃৎপিণ্ডে রক্ত চলাচল বাধা পাবে। এবার রক্ত চলাচল যদি বহু জায়গায় বন্ধ হয়ে যায়, অনেকটা বেশিভাবে আটকে যায়, তাহলে কি হবে? হার্ট অ্যাটাক হবে। এবার জীবন বিজ্ঞানকে একটু জীবনের বিজ্ঞান করে নিন, তাহলেই বুঝতে পারবেন কেন শুরুতে ওই হৃদয়জনিত অতগুলো কথা বলতে হয়েছে। বুঝতে পারবেন কোনটা জমাট বাঁধছে আর কোন জমাটে কোন বিপদ দানা বাঁধছে। দেখুন বিজেপি যদি, দেখুন সবাই, বিজেপি তৃণমূল সবাই তো এখন একজোট হওয়ার কথা, মানে জমাট বাঁধানোর খেলায় নেমে পড়েছে, তাই না? কেউ যদি সংখ্যা গুরুদের জমাট বাঁধাতে চেষ্টা করে, তাহলে আরেকজন সংখ্যা লঘুদের জমাট বাঁধাতে চেষ্টা করছে। এবার কে কোথায় জমাট বেঁধে কোথায় হার্ট ব্লক করবে, কোন রক্তনালীতে সরবরাহ ব্যাঘাত ঘটাবে, আর তাতে কার হার্ট অ্যাটাক হবে, এটা তো বোঝাটা খুব কঠিন। তবে এই বিষয়টা যে তৈরি হচ্ছে, এই পরিস্থিতি যে তৈরি হচ্ছে, এবং সবাই যে চাইছে যে ওই জমাট বাঁধিয়ে রক্তনালী ব্লকেট করে প্রতিপক্ষের হার্ট অ্যাটাক করাতে, সেটাও কিন্তু অ্যাটলিস্ট আমাদের কাছে পরিষ্কার। ভারতীয় জনতা পার্টি হিন্দুত্বকে আধার বানিয়ে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস এই মন্ত্রে সর্বত্র শাসন চালাচ্ছে দেশে এবং প্রায় 17-18টি রাজ্যে। আমাদের বলা হয় হিন্দুত্ববাদী পার্টি, কিন্তু আমাদের কাছে হিন্দুত্ব ভারতীয়ত্ব। কিন্তু আজ যদি তৃণমূল কংগ্রেসকে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিয়ে রাস্তায় নামতে হয়, বাজার কাঁপাতে হয়, তাহলে বুঝতে হবে এ বাংলার বাঙালি হিন্দু, উদ্বাস্তু হিন্দু, হিন্দি ভাষাভাষী হিন্দু বাঙালি জেগেছে, ভয় পেয়েছে তৃণমূল। সাধারণ মানুষ আছে পাল্টা যেটা মনে করছেন সেটা হচ্ছে হিন্দু সাধারণ ভাই বোন যাদেরকে আপনারা দাবি করছেন, সেই সাধারণ ভাই বোনদের আজকে গ্যাসের দাম চড়া দামে কিনতে হচ্ছে। সেই সাধারণ ভাই বোনদের আজকে গ্যাসের সাথে আধার কার্ড লিঙ্ক করার নাম করে 1000 টাকা করে আপনারা ফাইন নিচ্ছেন। ফলে স্বাভাবিকভাবেই যদি হিন্দু হিন্দু ভাই ভাই, তবে গ্যাসের দামে কেন ছাড় নাই? যদি হিন্দু হিন্দু ভাই ভাই, তবে আধার লিঙ্কে কেন ফাইন খাই? এটা আজকে সাধারণ হিন্দুদের প্রশ্ন বিজেপির কাছে। যারা লাগিয়েছে তারা অর্বাচীন, তাদের রাজনীতি করার কোনো যোগ্যতাই নেই। এ দলেরই হোক না কেন, আমার মনে হয় সেই দলের উচিত সিসিটিভির ফুটেজ দেখে ওই কর্মীদেরকে বহিষ্কার করা। কোনো নির্দিষ্ট কোথায় কোন পোস্টারে কি আছে বলা মুশকিল, কিন্তু যারা এই মোদী সরকার এবং বিজেপি এরা মুখে বাংলা বাংলা বললেও এরা যে কতখানি বঙ্গ বিরোধী, বাংলার থেকে টাকা দেয় না, বাংলার টাকা নিয়ে যায় বাংলার থেকে, কিন্তু বাংলার বকেয়া দেয় না, মানুষকে কাজ করিয়ে নিয়ে 100 দিনের টাকা দেয় না, আবাসের টাকা দেয় না, 1,70,000 কোটি টাকার বেশি বাংলার বকেয়া, এগুলো দেয় না। মানে হঠাৎ যেন মনে হচ্ছে যে পশ্চিমবাংলার রাজনীতি মানে কে কত বেশি ধর্মের প্রচার করতে পারে। হিন্দু হিন্দু বলে একটা পোস্টার পড়ে গেল বাঁকুড়াতে বিজেপি, তারপরে পড়ে গেল চুচুড়াতে বিজেপি, তারপরে দেখে দেখে ঠিক বিজেপির পদ থেকেই তো তৃণমূল চলে। শ্যামবাজার সহ নানা জায়গাতে বা তৃণমূলও নাকি একই রকম পোস্টার দিয়েছে, হিন্দু হিন্দু ভাই ভাই, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ ব্রাহ্মণ, কেউ শিডিউল কাস্ট। ভোটের ধান্দায় যে আর মতন করে চলছে, এটা আমাদের সংবিধান সম্মত মনোভাবের সঙ্গে যায় না। পোস্টারে লেখা আছে সৌজন্যে তৃণমূলের আইটি সেল, তারপরেও কুণাল ঘোষ নিজের দলের আইটি সেলকে কৃতিত্বই দিলেন না। কেন দিলেন না? সেটা ওই অন্যের ধার করা শব্দ ব্যবহার করেছে বলে। একটা সময় ছিল জানেন তো, কেউ কেউ তার প্রতিপক্ষের নাম নিতেন না, মানে অন্য কোনো ক্ষেত্রেও নাম নিতেন না আর কি, ওরা ওটা সেরকমভাবে চালাতেন আর কি। এটাও সেরকম আর কি, যে ওর নাম নিয়েছে মানে কপিরাইট হয়ে গেছে। ওরা হিন্দু হিন্দু লিখেছিল, সেই হিন্দু হিন্দু এখন যদি এরকমভাবে ওই লাইনটাকেই ব্যবহার করতে হয়,
তাহলে তো কোথাও গিয়ে নিজেদের সৃজনী শক্তি নিয়ে প্রশ্ন উঠে গেল, ওদের জিনিসটা ব্যবহার করতে হচ্ছে না, এটা ঠিক হলো না, ফলোয়ার হয়ে গেলাম। এটা কোথাও গিয়ে আত্মশ্লাঘায় লাগে, জানেন তো, একটা ভেতরে অহংবোধ থাকে। তো এটা তো সবসময় সুপারলেটিভ কমপ্লেক্স তাদেরই থাকে যারা ওপরে থাকে। তৃণমূল এই মুহূর্তে চরম জায়গায় রয়েছে, রাজ্যে কত ওপরে তারা, নেক্সট যে তার থেকে। এবার সেই জায়গাটায় দাঁড়িয়ে তাদের যদি দেখা যায় যে ফলোয়ার হয়েছে, তারা তো লিডার হবে, তাই ন্যাচারালি কোথাও হয়তো ইগোতে লাগছে। ওই জন্য কুণাল ঘোষ কিছুতেই ওই আইটি সেলকে এই কৃতিত্বটা দিলেন না। কিন্তু কেন দিলেন না, এর আরও যদি অন্য কোনো কারণ থাকতে পারে, রাজনৈতিক বিষয় তো একটা কারণে তো থেমে থাকে না। অন্যদিন কাল্টিভেট করবো ওটাকে, সে যাক। কিন্তু কাল্টিভেট করার বিষয় কি কম পড়ছে নাকি? এই যে খেয়াল করে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের সক্রিয় হওয়ার সাথে তৃণমূল কংগ্রেসের এই তথ্য প্রযুক্তি সেলের এই যে সক্রিয়তা, এর কোনো সম্পর্ক আছে কি না সেটাও তো কাল্টিভেট করার মতো বিষয়। আপাতত অবশ্য এইগুলো বুঝতে পারছেন তো, এই সব কাল্টিভেট করার মতো অনেকগুলো বিষয়কে ভবিষ্যতের জন্য তুলে রাখছি মানে কিন্তু করব, কারণ ছাড়া যাবে না। এগুলো সবই আপনার আমার জীবনের সাথে সম্পর্কযুক্ত। দেখলেন তো কোথায় কি জমাট বেঁধে কোথায় হার্ট অ্যাটাক হয়ে যায়। হার্ট অ্যাটাক হলে তার পরের যে সময়টা, মানে হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়ার একটা নির্দিষ্ট সময়সীমা আছে, সেই সময়সীমাটার মধ্যে নিয়ে গেলে আপাতত বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। সেটাকে ডাক্তারি পরিভাষায় বলে গোল্ডেন আওয়ার। আমরা ওই গোল্ডেন আওয়ারে রয়েছি, আমরা সবসময় ওই রকম জায়গায় থাকি আর কি। একটা সম্ভাবনা থাকে যদি বেঁচে যাওয়া যায়, সাধারণ মানুষের কপাল তো আমরা এই গোল্ডেন আওয়ারটা নষ্ট করব না, এই রাত 9টার গোল্ডেন আওয়ারে। আপাতত এই গোল্ডেন আওয়ারটা এই ক্ষেত্রে রাজ্যের শাসক আর প্রধান বিরোধী দল তারা তো মোটামুটি হিসেব টিসেব করে নিয়েছে তাদেরও গোল্ডেন আওয়ার টাওয়ারগুলো, এবং সেই জন্যই মনে হচ্ছে রোগ নির্ণয় করে ওষুধপত্র নিয়ে মাঠে নেমে পড়েছে। ভাবছেন তো এর মধ্যে আবার ওষুধ কোত্থেকে এলো? আপনারা বুঝতে পারছেন তো, দুপক্ষই মানে একদিকে সংখ্যা গুরুদের জমাট বাঁধাতে চাইছে, আরেকজন সংখ্যা লঘুদের জমাট বাঁধাতে চাইছে। এবার এরকম এত সব জমাট টমাট বাঁধলে সমাজের বা রাজনীতির বা সাধারণ মানুষের মানে ভোট বাক্সের কোথাও না কোথাও তো ব্লকেড হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। এবার সেইটাতে তৃণমূলের ওষুধ কোনটা? মানুষের পেট। কথাতেই তো আছে, পেটে খেলে পিঠে সয়। এবার পেটে খেলে তবে তো ভোটের চিন্তা মাথায় আসবে। পেটে যদি না থাকে, খালি পেটে, ওই বিবেকানন্দ বলেছিলেন ধর্ম হয় না। আমার তো মনে হচ্ছে নেতারা ভাবছেন এক ধাপও পড়ে তো তারা, খালি পেটে ভোট হয় না। সুতরাং পেটে টানটা পড়লে ভোটে টান পড়ে যেতে পারে। তাই তৃণমূল নেতারা দুটো কাজ করছেন ওখান থেকে, মানে একদম বেসিক্স থেকে শুরু করেছেন আর কি। পেটে টান, এক, বিজেপির ভোটে টান দিতে একদম পেটে টান দিয়েছেন, দেখলেন পোস্টারগুলোর পরের লাইনগুলো। আর দুই, বাংলার বিজেপি সাংসদদের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছেন। 1-2 করে বিশ্লেষণ করি। প্রথমত, তৃণমূল নেতারা বিজেপির ওই হিন্দুত্ববাদী বাসর ঘরের একটা ছিদ্র খুঁজে নিয়েছেন, সেই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরের ছিদ্রের মতো, লোহার বাসর ঘরের ছিদ্রের মতো, যা দিয়ে কালনাগিনী ঢুকে পড়েছিল। তো সেই হিন্দুত্ববাদী বাসর ঘরের ছিদ্র দিয়ে এই গ্যাসের দাম, তেলের দামের মতো তারা কালসাপ ঢুকিয়ে দিতে চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে তো নিজেই বলেছিলেন, মনে আছে, বিজেপির হিন্দুত্ব মেকি, বিজেপির হিন্দুত্বটা কি বাইরে থেকে আমদানি করা। অনেকটা এই ব্যাপারটা না তৃণমূলে কিন্তু এটা একদম পেটেন্ট নেওয়া একটা বক্তব্য, জানেন তো। এবং সেটা অদ্ভুতভাবে বিজেপির ওপর তারা চাপিয়েও দেন। অন্তত আগের ভোট অবধি মানুষ কোথাও গিয়ে যেন বিশ্বাসও করে ফেলেছে, মানে নেতারা বহিরাগত, এইটা তারা কথায় কথায় বলেন। এবার নেতাদের মতো বিজেপির যে এই মুহূর্তে মেন ইস্যু বা ফিলোসফি হিন্দুত্ব, সেটাও বহিরাগত, সে এইভাবে দেখে দিলেন তৃণমূল নেতারা। এটা খেয়াল করছেন? তৃণমূল নেত্রী এটাতে লিড করলেন যে বিজেপি তাদের বহিরাগত নেতাদের মতো বহিরাগত হিন্দুত্ব বাংলার মানুষের ওপর চাপিয়ে দিচ্ছে।
আর মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় দাঁড়িয়ে এই লাইনে আক্রমণ করা শুরু করে দিয়েছেন, তারপর থেকে তো তৃণমূল সেখান থেকে কিউ নিয়ে ছোট বড় সবাই নেমে পড়বেন, এটাই তো স্বাভাবিক। তৃণমূলের আইটি সেলও তাই নিয়েই সেইখান থেকে কিউ নিয়েই প্রচারে নেমে পড়েছে। তারা মানুষকে কি বলতে চাইছে? সিম্পল ওয়েতে, এতই যদি একতার সুর হয়, এতই যদি হিন্দুদের জন্য চিন্তা, তাহলে হিন্দু ভোটারদের কেন বেশি দাম দিয়ে গ্যাস কিনতে হচ্ছে বা তেলের জন্য বেশি দাম দিতে হচ্ছে? কি বুঝছেন? বাঁদরের ওই পিঠে ভাগের মতো নেতারা যতই নিজেদের মধ্যে হিন্দু মুসলিম ভোটটা ভাগ করে নিন, একটা জিনিস তো সত্যি, তারা ধর্মের ভিত্তিতে এখন পর্যন্ত জিনিসপত্রের দাম ঠিক করে উঠতে পারেনি। রান্নার গ্যাসের জন্য একজন হিন্দুর যা খরচ, একজন মুসলিমেরও তো সেই একই খরচ। কিন্তু এই জায়গাটা তো ধরা চলবে না, সুতরাং সেই জায়গাটাতেই ধরতে হবে, সেই জায়গাটাই আঘাত করতে হবে, যেটা দিয়ে তারা অন্য দলের আর কি মানে ছাড় দেবেন, সেই জায়গাটা যেটা দিয়ে তারা অন্য দলের হৃৎপিণ্ডে ব্লকেট তৈরি করতে চান, আর বিঁধবেন সেই জায়গাটাকে যেটা দিয়ে প্রতিপক্ষ তাদের হৃৎপিণ্ডে ব্লকেট তৈরি করতে চান। হিন্দু হিন্দু ভাই ভাই আমি বলবো, হাতির দেখানোর দাঁত আর হাতির খাওয়ার দাঁত দুটো দুরকম। বিজ্ঞাপনের জন্য, ভোট পাওয়ার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু প্রকৃত সেবা দেওয়ার জন্য কারা আসল ভাই? নীরব ভাই, মেহুল ভাই, ললিত ভাই, যারা দেশের কোটি কোটি টাকা নিয়ে বিদেশে চলে গিয়েছে। অর্থাৎ সেবা দেওয়ার বেলা তারা ভাই, আর ভোট নেওয়ার বেলা হিন্দুরা ভাই। 14 সাল থেকে মোদী সরকার, আজকে 25 সাল, এখনো বাংলায় কোনো পূর্ণমন্ত্রী নেই। তো সুতরাং বিজেপিকে এখানে নম্বরই দেয় না, তারা এখানে এসে নাটক করতে যায়। আজকে সাধারণ বাঙালি হিন্দুরা প্রশ্ন করছে যে বাঙালি হিন্দুরা 2019-এ বিজেপিকে 18টা লোকসভা সিট এবং 2024-এ বিজেপিকে 12টা লোকসভা সিট দিয়েছিল, যা অনেক বিজেপি শাসিত রাজ্যের তুলনায় সংখ্যায় বেশি। সেই সমস্ত রাজ্য কেন্দ্রীয় সরকারে ভারতীয় জনতা পার্টির মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পেলেও বাঙালি কেন, হিন্দু কেন মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পায়নি? বাঙালির পূর্ণ মন্ত্রী নাই। তারা যখন ছিল কটা মন্ত্রী ছিল? নাটক করেছেন, রিজাইন করা, চলে আসা, রাত্রারাত্রি মন্ত্রী পাল্টে দেওয়া। বাঙালির যা ইমেজ খারাপ করেছেন, বাঙালির উপরে কেউ বিশ্বাস করছে এখন? হ্যাঁ, হবে পূর্ণমন্ত্রী যথাসময়ে, চিন্তা করার দরকার নেই, সেটা আমাদের ব্যাপার, আমরা বুঝে নেব। আমার কি মনে হয় জানেন তো, তৃণমূলের এই পয়েন্টটা প্রথমগুলোর থেকে অনেক বেশি জোরালো। তাই এই পয়েন্টটায় দিলীপ ঘোষের মতো নেতাও জমিয়ে কাউন্টার করতে পারলেন না। 2019-এ 18 জন সাংসদ ছিল, তখনও বাংলার বিজেপি সাংসদদের কপালে একটাও পূর্ণ মন্ত্রিত্ব জোটেনি। ফলে ব্যথাটা পুরনো, সেই ব্যথায় মলম লাগানো তো দূরের কথা, 2024-এর লোকসভা ভোটের পর ব্যথাটা তো আরও বাড়িয়ে দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। 2 দফায় নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় 30 জন সাংসদ সাপ্লাই দিয়েছে, কিন্তু সুকান্ত মজুমদাররা একজনও ফুল মন্ত্রী পাননি। এটা হয়তো তাদের নিজেদের ভেতরেও একটা যন্ত্রণা আছে, ব্যথা আছে, আর সেটা বুঝতে পেরেই ওই খুঁচিয়ে দিচ্ছে তৃণমূল। অথচ দেখুন, 16 আর 12 জন সাংসদ নিয়ে নরেন্দ্র মোদীর এই মন্ত্রিসভায় টিডিপি আর জেডিইউ এর পূর্ণ মন্ত্রী আছেন একজন করে। ফলে তৃণমূলের কাছে আক্রমণটা আরও ধারালো করার সুযোগ তো আছে, এবং এই কৌশলে কাজ হচ্ছে বুঝলে বলা যায় না ভবিষ্যতে তৃণমূল ইতিহাসের পুনরাবৃত্তিও ঘটাতে পারে, এবং সেটাও হতে পারে এই পোস্টারের হাত ধরেই। পোস্টারে শুভেন্দু অধিকারীকে জ্যোতি বসুর উত্তরসূরি হিসেবে প্রচার করতে পারে তৃণমূল কংগ্রেস। ঘাবড়ে গেলেন তো? ভাবছেন জ্যোতি বসু আর শুভেন্দু অধিকারীকে কি করে তৃণমূল একই ব্র্যাকেটে নিয়ে আসবে? কি করে সেটা সম্ভব? রাজনীতিতে এরকম অনেক কিছু হয় যেগুলো আপনারা জানতে পারেন না, অথবা যেগুলো সাদা চোখে ধরা পড়ে না। সেগুলোকে ধরতে গেলে, বুঝতে গেলে এই কথাগুলো রোজ আরও বেশি করে বলতে হবে, যে কথাগুলো আপনারা জানেন না বললেই নয়। দু 2001 সাল আর 2025 সাল, মাঝে 24 বছরের ফারাক, কিন্তু সেই ফারাকটা এক ঝটকায় কমিয়ে দিয়েছে দুটো বিধানসভা ভোট। 2001 সালের বিধানসভা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন জ্যোতি বসু। 1977 থেকে 1996 টানা 2 দশক সাতগাছিয়ার থেকে জিতেছিলেন যে মানুষটা, 2001-এ তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন কি সাতগাছিয়ার থেকে আর দাঁড়াবেন না।
তার পরিবর্তে সিপিআইএমের প্রার্থী হয়েছিলেন গোকুল বৈরাগী। এবার জ্যোতি বসুর জেতা আসন গোকুল বৈরাগী কিন্তু ধরে রাখতে পারেননি। সোনালী গুহর জয়ের মধ্যে দিয়ে সাতগাছিয়ায় প্রথমবার ঘাসফুল ফুটেছিল। সেবার ভোটে তৃণমূল দেওয়ালে কি লিখেছিল জানেন? হায় হায়, এ কি হলো, জ্যোতিবাবু পালিয়ে গেল। এই সুযোগটা কে করে দিয়েছিল? বাম সরকার বা সিপিআইএম তারা নিজেরাই করে দিয়েছিল। জ্যোতি বসু সেই সুযোগটা দিয়েছিলেন। 2001-এ ষষ্ঠ বামফ্রন্ট সরকার ক্ষমতা এসেছিল, বাংলায় নতুন মুখ্যমন্ত্রী পেয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু বাংলা জুড়ে লাল আবির ওড়ার কারণে সাতগাছিয়ার দেওয়াল লিখনটা খুব একটা এফেক্ট না করলেও ভেতরে ভেতরে কি কোথাও একটা দাগ ফেলে দেয়নি? হয়তো ওই বললাম, চারপাশে যেভাবে হই হই করে বুদ্ধদেব ভট্টাচার্য চলে এসেছিলেন, তারপর তার একটা নিজস্ব ইমেজ, সব মিলিয়ে মিশিয়ে হয়তো একটা ওই দাগটা অনেকটা ঢাকা পড়ে গেছিল। কিন্তু ছিল কি, মুছে যায় সাতগাছিয়ায়। সেখানে ওই দেওয়াল লিখনটার জন্য তো তৃণমূল লাভবান হয়েছিল। কেন মনে করছি? এই 2025-এ এসে তৃণমূল কংগ্রেস যদি ভবানীপুরে সাতগাছিয়াকে ফিরে আনে তাহলে কি হবে? তাহলে একটা জিনিসই হবে, আপনারা বুঝতে পারবেন জ্যোতি বসু আর শুভেন্দু অধিকারী এক ব্র্যাকেটে চলে আসবেন। কারণ ভবানীপুরে দেওয়াল লিখেছিল বিজেপি, মুছতেও হলো বিজেপিকেই। আর মাঝখান থেকে বলার সুযোগটাকে পেয়ে গেল ফের একবার তৃণমূল, ওই সাতগাছিয়ার পর ভবানীপুর। আগে গেলে বাগে খায়, পরে গেলে সোনা পায়। ছোটবেলায় শুনেছিলেন, মনে আছে? সোনা লাইনটা বিজেপির শীর্ষ নেতৃত্ব কি বঙ্গ বিজেপিকে নতুন করে শোনালো? মনে তো সেরকমই হচ্ছে, জানেন তো। কারণ গতকাল অমিত শাহর সঙ্গে একান্তে বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। কিনে বৈঠকের নির্যাসেই কি এই ভবানীপুর নিয়ে অবস্থানটা বদলে গেল? ওই যে বললাম, পিছে গেলে সোনা পায়। তড়িঘড়ি কোনো কাজ করতে গেলে বিপদ আসতে পারে, ক্ষতি হতে পারে। বরঞ্চ একটু পরে বা সুযোগটা একটু পিছিয়ে গেলে, ধীরে সুস্থে গেলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। শুভেন্দু অধিকারীকে কি সেরকম কোনো কিছু বুঝিয়েছেন অমিত শাহ? মনে হচ্ছে, জানেন তো। কারণ না হলে যে শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলেছিলেন ভবানীপুর তার কাছে ওই নন্দীগ্রামের থেকেও ইজি, সেই শুভেন্দু অধিকারী আজকে বললেন যে ভবানীপুরে তিনি বিজেপি প্রার্থীকে দিয়ে হারাবেন। আর দেখুন, এই দুটো সেন্টেন্স, দুটো স্টেটমেন্ট, কিন্তু ফারাকটা খেয়াল করে দেখুন। হারাবেন আর প্রার্থী দিয়ে হারাবেন, দুটোতেই লক্ষ্য হয়তো এক, কিন্তু রাস্তাটা আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, এবার তফাৎটা তার মানে বোঝাটা কি খুব কঠিন হচ্ছে? শুভেন্দুবাবু যদি ভবানীপুরে আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি, আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব। শুভেন্দু অধিকারী ভবানীপুরে দাঁড়াতে চাইলে স্বাগত বলেছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যার সম্বন্ধে বলেছিলেন এবং যিনি বলেছিলেন দুজনের কেউই ছোটোখাটো কোনো নেতা নন। ছোট নেতাদের আবেগ এবং বেগ দুই বেশি, কিন্তু বড়দের রাজনীতিতে বড়রা যা বলেন ভেবে চিনতে অঙ্ক কষেই বলেন। তাহলে সুকান্ত মজুমদার কথাটা কেন বলেছিলেন? কারণ কি? কারণ খুঁজতে একটু ব্যাকরণে চোখ বোলানো যায়। কার্যকারণ কাকে বলে মনে আছে? দুটি ঘটনার মধ্যে যেটি আগে সংগঠিত হয় তাকে বলা হয় কারণ। কারণের ফল হিসেবে পরে যা ঘটে তাকে বলা হয় কার্য। সুকান্ত মজুমদারের কথাটা যদি কার্য হয় তাহলে কারণ কোনটা? কারণ এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর বক্তব্য। ব্যাকরণ খুব ইজি, খুব সহজ। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। কথার কথা একবার হলে কথার কথা, বারবার হলে আপনাকে ভবানীপুরে হারাবো।
আপনাকে ভবানীপুরে হারাবো, আবার ভবানীপুরেও 26 সালে বিজেপির প্রার্থীকে দিয়ে উনাকে হারাবো। আমরা প্রথম থেকে বলেছি ভবানীপুরটা নিয়ে কথা বলবেন না। এখন তো কথা যা যা শোনা যাচ্ছে যে সেই একটু ব্যাকআউট বলতে যান কেন এসব? কার্য কারণ বা ব্যাকরণ বাদ দিন, কথাগুলো আগের ও পরের বদলগুলো, নেতা বলে কথার তো দাম আছে নাকি? আমার প্রত্যেকটা শব্দ বাক্যের মূল্য আছে। আজ বিধানসভা একটা ফ্রেম দেখলাম জানেন তো, শুভেন্দুর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে রয়েছেন দিলীপ ঘোষ। ভাবছেন ছবিতে কাঁধে কাঁধ, আরে মশাই এরকম ভাব করলে হবে? হ্যাঁ, বাস্তব আপনি কি হবে সে সমস্ত ভাবতে বসবেন? আরে ছবি তো কত কথা বলে জানেন না? আমরা জানি, আমাদের যখন ওই প্রথম প্রিন্ট জার্নালিজম করতাম তখন এটাতে ছিল একটা ছবি নাকি বহু শব্দের খবর দিয়ে দেয়, পুরো খবরটাই বলে দিতে পারে একটা ছবি। তো এইরকম একটা বহু ছবি যেগুলো আমরা দেখতে পাই সেগুলোর মধ্যে তো একটা বার্তা ছিল। বহু ছবি আছে যেখানে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে কাঁধে কাঁধ মেলাতে দেখা গেছে, কিন্তু সেই ছবিগুলোর থেকেও এই ছবিটার গুরুত্ব অনেক বেশি। কারণ জানেন, কারণ এমন ছবি খুব কম আছে যেখানে বিরোধী দল নেতা বা রাজ্য সভাপতির সাথে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাঁধে কাঁধ মিলছে। আছে কিন্তু সংখ্যায় কম। নতুন কোনো নির্দেশ বা উপদেশ, তার ফলেই কি এই নতুন ফ্রেমটা তৈরি হলো, এটা জানতে ইচ্ছে করছে জানেন তো। আজ নাকি বিজেপি বিধায়কদের অনেকেই ওই পুরনো দিনের দিলীপ ঘোষের স্মৃতিচারণ করছিলেন, মনে মনে হয়তো নস্টালজিয়ায় ভুগছিলেন। কারণ সেই চেনা চেনা গন্ধ, সেই চেনা চেনা ঝাঁঝ। আজ বিধায়কদের দিলীপ ঘোষ উপদেশ দিয়েছেন, বলেছেন নিজের এলাকায় ভালো করে কাজ করতে হবে এবং দলকে এবার জেতাতেই হবে। ভাবছেন তো নতুন কি বললেন? যদি বলতেন যে দলকে হারাতে হবে তাহলে সেটা খবর হতে পারত। কিন্তু এই খবরটার গুরুত্ব এই জন্যে যে এই সাম্প্রতিককালে দিলীপ ঘোষের কাছ থেকে এরকম উপদেশের মোড়কে, মানে একটু স্ট্র্যাটেজি করার মোড়কে এই উপদেশগুলো আসেনি। বলেছেন চা চক্র করুন, বাজারে ঘুরে লোকের সঙ্গে কথা বলুন। কি মনে হচ্ছে এবার? ক্যাপ্টেন সুলভ উপদেশ না এগুলো? ডিরেকশন, স্ট্র্যাটেজি। যখন দিলীপবাবু ক্যাপ্টেন ছিলেন তখন তো এগুলোই বলতেন, কিন্তু তখন এগুলো নির্দেশ ছিল। আজ তো তিনি আর রাজ্য সভাপতি নন, তাই তার কথাগুলো টেকনিক্যালি উপদেশী। রাজ্য সভাপতি যদি হন ভবিষ্যতে তখন না হয় আবার সেগুলো নির্দেশের মতো শোনাবে, আপাতত উপদেশী থাকবে। কিন্তু রাজ্য সভাপতি হতে যে তার আপত্তি নেই, সেটাও নাকি কথাবার্তার টোনে বোঝা গেছে। মানে থার্ড ইনিংসের জন্য তিনি অন্তত মেন্টালি প্রিপেয়ার্ড। হ্যাঁ, এটা কিন্তু দিলীপ ঘোষের কথাবার্তা বুঝিয়ে দিচ্ছে। তো ইনিংসের পর ইনিংস খেলতেই থাকি। একজন খেলোয়াড় সব প্রস্তুতির জন্য প্রস্তুত থাকে, সব পিচ সব মাঠের জন্য প্রস্তুত থাকে। আর আমরা রাজনৈতিক কর্মী, সেই জন্য রাজনীতিতে কখন কী পরিস্থিতি হবে কেউ জানে না, পার্টি কী দায়িত্ব হবে কেউ জানে না, তার জন্য খোলা মেনে প্রস্তুত থাকতে হয়। রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে কিসে জোর দিচ্ছেন আপনারা? অভিজ্ঞতা নাকি না নতুন মুখ? সবসময় অভিজ্ঞতা তো থাকবেই, কিন্তু নতুন মুখ কিনা আমি জানি না। যোগ্য হবে যে সবাইকে নিয়ে লড়াই করে বাংলায় পরিবর্তন করবে সেরকম নেতাকে আমরা বাঁচব। দিলীপবাবু এলেন, শুভেন্দুবাবু নেই, সেই জন্য এবারে আপনারা যাতে লিখতে না পারেন, আমি দিলীপবাবু যুক্তি করে এমন একটা ডেট ঠিক করেছি যাতে আপনাদের আর লেখার সুযোগ না থাকে। আমরা একসঙ্গে নামবো সবাই এবং তৃণমূলকে হারাবো। তিনি রাজ্য সভাপতি ছিলেন এক সময়, সর্বভারতীয় সহসভাপতি ছিলেন, সেগুলো থেকে সরিয়েছে। মেদিনীপুরের এমপি ছিলেন, তাকে কেটে দিয়ে, তার অনিচ্ছায় কেটে দিয়ে দুর্গাপুরে পাঠিয়ে তাকে হারিয়েছে। তো সুতরাং বিজেপির মিলেমিশে বলে কিছু হয় না, আর ওরা মিলে থাকুক আলাদা থাকুক, ভোটে হারবে। দেখুন, শুভেন্দু অধিকারীকে প্রেস কনফারেন্স করে বলতে হচ্ছে যে তারা যুক্তি করে একসঙ্গে এসছেন, এমন একটা সময় এসছেন যাতে কেউ বলতে না পারে যে দুজনের মধ্যে মিলমিশ নেই। মানে তাদের মধ্যে মিলমিশ নেই এই ব্যাপারটা এমন বহুল প্রচলিত এবং এত প্রচার সেটা পেয়ে গেছে এবং সেটা বিশ্বাসযোগ্যভাবে সবার কাছে গেছে, সেটাকে ভুল প্রমাণ করতে তাদের উঠে পড়ে লাগতে হয়েছে। এবং দেখবেন যখন আপনাকে কোনো কিছু, ধরুন কেউ একটা বাড়ি করবে, বাড়ি করতে গেলে তাকে আগে কী করতে হবে? আগে তো ভিত তৈরি করতে হবে।
তারপরে সে ভিত ঢালাই ঢালাই হয়ে গেলে মাটির ফেলে পুরোটাকে তার মানে লেভেল টেবেল করতে হবে, তারপর তো মেঝে হবে। এইটাই হচ্ছে সেরকম আর কি, আগে খানা খন্দগুলো বোঝাচ্ছেন, তারপরে তার ওপর মেঝে টেজে হবে আর কি। কিন্তু দেখুন এর বাইরেও তো একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কুণাল ঘোষের কথাটা। এবারে কুণাল ঘোষের কথাটা সেটা আবার বিজেপির মানে শুরুর দিকের যে বিষয়গুলো যেগুলো বলছিলাম সেইগুলোরই ধারাবাহিকতা। বিজেপি যখনই চান্স পায় তখনই কিন্তু মানে শাসক দলকে বেঁধে, এটা তো খুব স্বাভাবিক। এই যে পোস্টারগুলো পড়েছিল সেগুলোও তো শাসক দল সংখ্যালঘু তোয়াজ করে সেই ভোটের ওপর থাকে, এই রকম একটা জায়গায় তারা হিন্ট দেওয়ার চেষ্টা করেছেন। অর্থাৎ শাসক দলের যে জায়গাটা তারা মনে করছেন যে এই মুহূর্তে প্রচার পেয়ে যাচ্ছে, সেটা তাদের হয়তো কোথাও গিয়ে আবার স্ট্রং পয়েন্টটাই উইক পয়েন্ট হয়ে যেতে পারে, সুতরাং সেখানটায় একটু খুঁচিয়ে দাও। মানে প্রত্যেকেই খুঁচিয়ে দিতে খুব পছন্দ করে। কুণাল ঘোষও খুঁচিয়ে দিলেন, খোঁচালেন তো এমন একটা জায়গায় যেটা আবার কাঁচা ঘা, শুকোতে সময় লাগে। ঠিক যেরকম শুভেন্দু অধিকারী বারবার নন্দীগ্রাম প্রসঙ্গ তুলে খুঁচিয়ে দেন। এই রাজনৈতিক নেতারা তার মানে এই কাজটা খুব ভালো পারে, সবাইকে চান্স পেলেই খুঁচিয়ে দেন। বিজেপি যখন পারে, শুভেন্দু যখন পারেন নন্দীগ্রামের কথা বলেন, আর এখন কুণাল ঘোষ চান্স পেয়ে কীভাবে দিলীপ ঘোষকে মেদিনীপুর ছাড়তে হয়েছে সেই বক্তব্য তুলে দিলেন। কিন্তু সে যাক, এইগুলো তো বিধানসভার সামনে যা ঘটলো, যেটা শুভেন্দু বললেন, যেটা বোঝাতে চাইলেন, সেগুলো তো সব চোখের সামনে ঘটলো, দেখলেন তো। কিন্তু তার আগে হাইকোর্টে যেটা ঘটলো সেটা অনেকেই দেখতে পাননি, জানতেও পারেননি। আজ বিধানসভায় আসার আগে হাইকোর্টে যেতে হয়েছিল দিলীপ ঘোষকে। 2019 সালে কাঁথিতে অমিত শাহের সভা ছিল, সেই সভার অনুমতি পুলিশ দেয়নি। পরে বিজেপির এক সদস্যের মাঠে সভা হয়। এবার তারপর তৃণমূল বিজেপি সংঘর্ষ হয়, পুলিশ মামলা করে। বিজেপির অভিযোগ ছিল মিথ্যে মামলা করে তাদের নেতাদের ফাঁসানো হয়েছে। 2019 থেকে 2025 6 বছর পর আজ সেই মামলায় বেকসুর খালাস পেয়েছেন দিলীপ ঘোষরা। এবার ইন্টারেস্টিং পয়েন্টটা কি, সেই সময় যখন মামলাটা হয়েছিল তখন শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলে আর দিলীপ ঘোষ ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। বিধানসভায় যাওয়ার আগে দিলীপ ঘোষ বলেছেন শুভেন্দু তখন যেহেতু বিরোধী দল করতেন তাই বিজেপি নেতাদের বিরুদ্ধে নাকি অনেক মিথ্যে কেস দিয়েছিলেন। এখন পার্টি পাল্টাপাল্টি হয়ে গেছে, তাই পুরনো কথা বিজেপি নেতারা ভুলে গেছেন। ভুলেই যদি যাবেন তাহলে মনেটা পড়লো কেন? তাহলে সত্যিই কি ভুলে গেছেন? দেখুন, তৃণমূলের এই নবীন প্রবীণ দ্বন্দ্বের মতো এই বিজেপির আদি নব্বর দ্বন্দ্ব নিয়েও তো কম খবর হয়নি, এবং দ্বন্দ্বটা তাহলে উঠছে না। বিধানসভায় শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষ যতই পাশাপাশি বসুন, হ্যাঁ পাশাপাশি কি সত্যিই হচ্ছেন? মাঝখানে ফাটল, মাঝখানে একটা দাগ একদম নেই। যদি স্মৃতিতে কিছু নাই থাকতো তাহলে কেন ওই দিলীপ ঘোষ বলবেন 2019-এ শুভেন্দু ছিলেন ওপাশে, 2019-এ তার সভাপতিত্বেই তো বাংলায় সব থেকে ভালো ফল করেছিল বিজেপি। একই সঙ্গে একই সেন্টেন্সে ইঙ্গিতে কি সেটাও মনে করিয়ে দিলেন দিলীপ ঘোষ। 19 লোকসভা ইলেকশনের আগে কাঁথিতে মাননীয় অমিত শাহর উপস্থিতিতে একটি বড় জনসভা হয়েছিল, প্রায় 2.5 লক্ষ লোকের। আর তারপরে ওখানে টিএমসির সঙ্গে কিছু সংঘর্ষ হয়, ধাক্কাধাক্কি হয়, তার উপরে আমাদের নামে কেস হয়েছিল, ফলস কেস ছিল। সেই কেস আজকে ডিসমিস হয়ে গেল, আমরা বেকসুর খালাস পেলাম। হ্যাঁ, তখন উনি ওই পাশে ছিলেন, ওপাশ থেকে কেস হয়েছিল, আমরা এ পাশে ছিলাম। এরকম যতগুলো কেস আমার উপরে আছে কোনো না কোনো দিয়েছিল, তারপরে পার্টি পাল্টাপাল্টি হয়েছে। অনেক নেতাই আছেন এরকম যারা আমার নামে কেস দিয়েছেন, তারা পরে আমার পার্টিতে এসছেন। মানে পুরনো কথা কে কখন টেনে আনে সেটা কিন্তু বোঝাটা খুব মুশকিল। এটা হালকা হাসি ছিল দিলীপ ঘোষের মুখে, এবং এটাও মনে করিয়ে দিয়েছেন পুরনো কথা। যারা একটা সময় পাশে ছিল তার এরকম অনেক নেতাই যারা ওই মিথ্যে কেস দিয়েছিলেন, তারা এখন তার পাশাপাশি আসেন আর কি। এবার এই বক্তব্যটা শোনার পর শুভেন্দু অধিকারী আবার ওই পাশাপাশি বসার গল্পটা শোনাতে যাবেন কি না জানি না, কিন্তু একটা জিনিস তো পরিষ্কার, রাজনীতিতে এই পুরনো কথা টেনে আনাটার মধ্যে তাৎপর্য কিছু কম থাকে না। সবাই ভাবতে পারেন পুরনো কথা বলছে, কিন্তু আসলে পুরনো কথাও যে টাটকা হয়ে যেতে পারে সেটা একমাত্র রাজনীতিতে বোঝা যায়। আজকে যেরকম
হঠাৎ লোকসভায় কুম্ভ নিয়ে বলে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার দেখুন, সবাই ভাবতেই পারেন কুম্ভ মিটে গেছে সেই শিবরাত্রি তিথিতে, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গিয়ে কেন কুম্ভ নিয়ে হঠাৎ পড়লেন, কেন কুম্ভ নিয়ে বলতে গেলেন প্রধানমন্ত্রী, কেন পড়লেন সেটা হয়তো এখনও রহস্য, কিন্তু সেটার মধ্যে যে কিছু কারণ আছে সেটা কিন্তু প্রধানমন্ত্রীর বক্তৃতাতেই পরিষ্কার। पूरे विश्व ने महाकुंभ के रूप में भारत के विराट स्वरूप के दर्शन किए। महाकुंभ में हमने हमारी राष्ट्रीय चेतना के जागरण के विराट दर्शन किए हैं। महाकुंभ ने उन शंकाओं आशंकाओं को भी उचित जवाब दिया है जो हमारे सामर्थ्य को लेकर कुछ लोगों के मन में रहती है। स्वामी विवेकानंद जी ने शिकागो में 1 सदी पहले जो भाषण दिया वो भारत की आध्यात्मिक चेतना का जयघोष था। नेताजी सुभाष बाबू का दिल्ली चलो का जयघोष हो, गांधी जी का दांडी मार्च हो, मैं प्रयागराज महाकुंभ को भी ऐसे ही एक अहम पड़ाव के रूप में देखता हूं। हमने देखा है कि वहां छोटे बड़े का कोई भेद नहीं था। ये भारत का बहुत बड़ा सामर्थ्य है। जो प्रधानमंत्री ने बोला मैं उसको सपोर्ट करना चाह रहा था। कुंभ हमारी एक प्रकार से हमारा ट्रेडिशन है, हिस्ट्री है, कल्चर है। एक कंप्लेंट थी, एक शिकायत थी, श्रद्धांजलि नहीं दी प्रधानमंत्री ने। जो लोग जिनकी मृत्यु हुई थी उनको श्रद्धांजलि नहीं दी। और दूसरी बात मैं ये कहना चाहता था कि देखिए कुंभ की जगह है, मगर जो युवा कुंभ में गए उनको प्रधानमंत्री से एक और चीज चाहिए, उनको रोजगार चाहिए, और प्रधानमंत्री को रोजगार के बारे में भी बोलना चाहिए। এবার বুঝলেন যে কেন ওই পুরনো একটা জিনিস মানে কুম্ভকে হঠাৎ টেনে নিয়ে এলেন। সবার নজর কোথায় গিয়ে পড়বে, যে তিনি একই সঙ্গে কুম্ভকে ওই শিকাগোয়ে বিবেকানন্দের ভাষণ বা মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান এগুলোর সঙ্গে এক আসরে বসিয়ে দিয়েছেন। এগুলিতে বড় বড় ঘটনা। তার পাশাপাশি আরও একটা সেন্টেন্স বলেছেন। এবার এই সেন্টেন্সটাতে আসার জন্যেই আসলে নরেন্দ্র মোদী কুম্ভের অবতারণা করেছেন। ওখানে সমস্ত ভেদাভেদ মিশে গেছিল, সমস্ত ভেদাভেদ মুছে গেছিল, মিশে গেছিল। এই যে বক্তব্যটা বললেন, তারপরে আপনি রাহুল গান্ধীর বক্তব্যটা শুনুন। কোথাও গোটা বক্তব্যটা নিয়ে কোনো আপত্তি করতে পারেননি, শুধু বলেছেন মানে মনে হয়েছে একটু তো সঙ্গে বলতে হবে, পুরো একমত হয়ে গেলে কি হবে। সুতরাং বললে দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানালে ভালো হতো, তরুণদের কর্মসংস্থানের কথা বললে ভালো হতো, যা বললে ভালো হতো সেটা তো বললেন, কিন্তু যেটা বলেছেন সেটা নিয়ে যে তিনি একমত, এটাও তো এই প্রতিক্রিয়াটাও তো রেকর্ড হয়ে গেল। বিরোধী দল নেতাকে তার পরামর্শদাতারা তিনি কি বলেছেন যে নিজের সবচেয়ে ধারালো অস্ত্রটা তিনি পাথর মেরে আসলে ভোঁতা করে দিলেন, আর তিনি যাতে পাথরটা তার নিজের অস্ত্রের ওপরেই মারেন সেই জন্যেই তার প্রেক্ষাপটটা তৈরি করে দিলেন নরেন্দ্র মোদী। রাহুল গান্ধী মোদির বক্তব্যের বিরোধিতা করেননি। তার মানে কি? মোদী বলেছেন কুম্ভের জলে জাতপাত সামাজিক বিভাজন সব ধুয়ে গেছে, মুছে গেছে। রাহুল সেটার সঙ্গে তার মানে একমত। তার মানে তিনি কি মনে করেন ব্রাহ্মণ এবং চণ্ডাল এক? এবার যদি মনে করেন তাতে কোথাও আপত্তি নেই, কিন্তু তাহলে তিনি জাত গণনার দাবি তো জানাতে পারবেন কি? মশা কামড়ানোর সঙ্গে সঙ্গে তো ডেঙ্গি ম্যালেরিয়া হয় না, কয়েকদিন পরে হয়। রাহুল গান্ধী কিন্তু টের পাবেন কদিন পর যে তার ওই জাতপাত জাত গণনা নিয়ে তার যে রাজনীতি, তার যে এজেন্ডা, সেটার ওপর আসলে ওই কুম্ভের জল ঢেলে দিলেন নরেন্দ্র মোদী, বা তিনি নিজেই হয়তো নরেন্দ্র মোদীর দেখানো বা ওই স্লিপারি রাস্তায় ওরকে গিয়ে কুম্ভের জলে ডুব মারলেন। আজ তো তিনি কিছু মানে ওই বিরোধিতা করার জায়গাই পেলেন না। আদবানি হিন্দু জাতীয়তাবাদের উদ্যোগে দেশ জুড়ে রামরথ যাত্রা করেছিলেন, সেটা উদ্যোগ ছিল,
তার রাজনৈতিক সমালোচনার সুযোগ ছিল, তাতে বাধা দেওয়া যেত। লালু প্রসাদ যাদব আদবানিকে সমস্তিপুরে গ্রেফতার করেছিলেন, কিন্তু তিথি অনুযায়ী যে কুম্ভ, তার আয়োজনের জন্য যোগীকে তো দোষারোপ করা যায় না। এমনকি কুম্ভে দুর্ঘটনায় যে মানুষ মারা গেছেন সেটা নিয়েও কি যোগী সরকার বা কুম্ভকে বাস্তবে বেকায়দায় ফেলতে পেরেছে বিরোধীরা? নিশ্চয়ই ব্যবস্থাপনায় গাফিলতি ছিল। প্রয়াগ সঙ্গম আর নয়াদিল্লি স্টেশন দু জায়গাতেই ছিল, কিন্তু মানুষের মনে তা কতটা দাগ কেটেছে। সুতরাং সেটার অবতারণা করতে গিয়ে কতটা সুবিধে পেলেন রাহুল গান্ধী, আর সেই অবতারণা করার আগে একমত হয়ে গিয়ে তার ওই জাত গণনা সংক্রান্ত রাজনীতিতে কতটা পিছু হটলেন, সেটা কিন্তু বিবেচনা করার বিষয়। তো প্রধানমন্ত্রী বললেন, ঠিক আছে, ওয়েল টেকেন, উনি বলেছেন বলুন, তার কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের বিরোধী দলকে কিছু বলতে দেবে না কেন? তার বুঝতে পারলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় গোটা ব্যাপারটা বুঝে কোন জায়গায় কনসেন্ট্রেট করতে চাইছিলেন। দেখুন, তিনি সরাসরি যেটা বলতে চাইছিলেন, মানে বিরোধীরা সুযোগ পেলে যেটা বলতো, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিধানসভাতেই বলে দিয়েছেন। তিনি মৃত্যু কুম্ভ বলেছেন। এই জায়গাটাই অ্যাটাক করার লাইন ছিল, সেটা বুঝতে না পেরে ওই প্রথমে যে ওই সমর্থন করে বসলেন রাহুল গান্ধী, সেখানেই গণ্ডগোল করলেন। তবে এই কুম্ভ জিনিসটা, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। কুম্ভকে তো টেনেছেন আরও একজন, তিনি ইন্দ্রনীল সেন, পর্যটন মন্ত্রী। 2024-এ পশ্চিমবঙ্গে 18 কোটি পর্যটক এসেছিল, বিধানসভায় বলেছেন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। এবার তার মধ্যে তো কুম্ভ ছিল না, কুম্ভ তো এবছরের গল্প। এবার তার মানে এই হিসেবটা তিনি দিয়েছেন কুম্ভ ছাড়া। এই যে 18 কোটি পর্যটক এসছিল, তার মধ্যে সব থেকে বেশি পর্যটক এসছেন নাকি পুরুলিয়া জেলায়। এবার বিজেপি তো পুরুলিয়া জেলায় অনুপ্রবেশের অভিযোগ তোলে, আর মন্ত্রী পর্যটকের হিসেব দিচ্ছেন। তার মানে পুরুলিয়ায় বাইরের লোক আসছে, তাতে পুরুলিয়াবাসীর যদি কোনো উপকার হয় তাহলে আপত্তির কিছু নেই। কিন্তু একটাই প্রশ্ন, 10.5 কোটির রাজ্যে বছরে 18 কোটি পর্যটক, মানে জনসংখ্যার প্রায় দ্বিগুণ পর্যটক। তারপরেও রাজ্যে পা ফেলার জায়গা ছিল, দোকানে খাবার ছিল, তারপরেও বাজারে তরকারি সবজি এগুলো ছিল। এবং সবথেকে বড় কথা, এত পর্যটক ছিলেন কোথায়, কোন রাজ্য থেকে এসেছিলেন, বিদেশি কজন? পর্যটকদের আশায় রাজ্যের রাজস্ব তো ফুলে ফেপে ওঠার কথা। তাহলে সেই টাকা দিয়েই তো মোটামুটি, বহু দেশ আছে যারা এই পর্যটনের ওপর নির্ভর করে চলে, তাহলে সেই টাকা দিয়েই তো বিভিন্ন প্রকল্প সেগুলো সব করার কথা। এই এত টাকা নেই, টাকা নেই, এই প্রশ্ন তো ওঠাটা কথা না। তাহলে মানে এই প্রশ্নগুলো ওঠাটা স্বাভাবিক। কারা এই প্রশ্নগুলো তুলতে পারত? বিজেপি। তারা বলতেই পারতো যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকছে, ইন্দ্রনীল সেন তাদেরও পর্যটকের তালিকায় ভরে দিয়েছেন, তাই পুরুলিয়ার সংখ্যাটা বেশি দেখাচ্ছে। মানে এগুলো তারা বলে থাকেন বলে এটা তাদের সহজ ছিল বলা। অথবা এটাও বলতে পারতো যে উত্তরপ্রদেশের কুম্ভের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে পর্যটকের সংখ্যা দেখানো হচ্ছে। কারণ গত বছর যদি 18 কোটি থাকে, তাহলে এবার ওই সাগরের তীর্থযাত্রী জুড়ে টুড়ে সেটাকে 22-24 কোটি বানিয়ে দেবেন। কিন্তু বিজেপি এই নিয়ে প্রশ্ন তোলেনি, কারণ তারা হিন্দু মুসলিম করতে ব্যস্ত। এসব নিয়ে মাথা ঘামানোর সময় কোথায়? তবে এবার তৃণমূলও প্রশ্ন তুলতে পারে, উত্তরপ্রদেশে যে 66.5 কোটি কুম্ভযাত্রী গেছিলেন, তার প্রমাণ কি? কে গুনেছেন? যোগী সরকার তো জানিয়েছে যে ওটা আনুমানিক হিসেব। 40,000 ক্যামেরা বসানো ছিল কুম্ভে, আর তাতে এআই প্রযুক্তি ব্যবহার করে হিসেব করা হয়েছে। এবার হিসেবটা তো কোনো দেশ এখনও চ্যালেঞ্জ করেনি। সব শিল্পোন্নত দেশ থেকে এসে তথ্যচিত্র বানিয়ে নিয়ে গেছে, আর যারা বাকি রয়ে গেছেন তাদের কাছে কুম্ভকে পৌঁছে দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী স্বয়ং। মরিশাসে গেছিলেন, সেখানে গঙ্গা তালাও নামে একটা পুকুর রয়েছে, তাতে কুম্ভের জল মিশিয়ে দিয়েছেন। ভাবছেন তো তাতে কি হলো? কি আবার হবে? ওই গঙ্গা তালাও গঙ্গা নদী হয়ে গেল এবং মহাকুম্ভ তৈরি হয়ে গেল ওখানে। মানে শুধু সাধারণ মানুষের কাছে এদেশে না, যেখানে গঙ্গা নদী নেই সেই জায়গাটাতেও ওই কুম্ভ তৈরি হয়ে গেল, গঙ্গা পৌঁছে গেল। ভাবা যায় দেশের মাহাত্ম্য কোন জায়গায় চলে গেল। সুতরাং বুঝতে পারছেন, কুম্ভ এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা শেষ হয়েও শেষ হয় না। সেটাকে ধরে রাজনীতি আরও দীর্ঘদিন ধরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনার আমার কাছে বার্তা দিতে থাকবে।